দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ এবং রয়েছেন ডক্টর মাহফুজ কবির, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এখানে আসার জন্য আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, সম্প্রতি বাংলাদেশে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে 2012-2013 সালের। এই বাজেট নিয়ে রয়েছে নানা রকম ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা সমালোচনা। সরকারি দল বলেছে যে এই বাজেট একটি যুগান্তকারী বাজেট ঘোষণা করা হয়েছে, 2017 সালে মধ্যমায়ের দেশে প্রবেশ করার দ্বার হিসেবে এই বাজেটকে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। অন্যদিকে অর্থনীতিবিদ সহ বিরোধী দল বলছে যে এই বাজেট অন্তঃসার শূন্য এবং বাম দলগুলো বলছেন যে এটি ধনীদের স্বার্থ রক্ষার জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সবকিছু মিলে এবারের বাজেট কেমন হয়েছে এ প্রসঙ্গে সংক্ষেপে জানতে চাইছি। ডক্টর মাহফুজ কবির, আপনি বলুন যে বর্তমান বাজেটটিকে আপনি কোন প্রেক্ষাপটে বিশ্লেষণ করবেন, যে বাজেটটি, প্রস্তাবিত বাজেটটি যে সংসদে প্রণয়ন করা হয়েছে? আমাদের এই প্রস্তাবিত বাজেট আসলে খুব একটা নতুন কিছু এরকম নয়। আমাদের যে মোট ব্যয়ের যে টার্গেট ধরা হয়েছে 1,92,000 কোটি টাকার, এই বাজেটটি আসলে আমাদের যে একটা 5 বছর মেয়াদি মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী তার চাইতে কিছুটা কম আছে। মানে আমাদের আসলে 2 লক্ষ কোটি টাকার একটা বাজেট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি নানান রকমের কারণে। আপনারা জানেন যে আমাদের যে সামষ্টিক অর্থনীতি, সেখানে কিছুটা চাপ রয়েছে। আমাদের বিশ্ব অর্থনৈতিক মন্দা, সেখানকারও চাপ রয়েছে। আমাদের এক্সপোর্ট গ্রোথটা অতটা ভালো হয়নি গত বছরের তুলনায়। এর পাশাপাশি আমাদের যে জিডিপি গ্রোথ, সেটা কিন্তু যে প্রজেক্টেড গ্রোথ ছিল সেটা 7%, কিন্তু আমরা বাস্তবে মাত্র 6.3% গ্রোথ অর্জন করতে পেরেছি এ পর্যন্ত বিবিএস এর হিসাব অনুযায়ী। তো সব মিলিয়ে যে অর্থনৈতিক, যে সামষ্টিক অর্থনীতির চাপ এবং এর পাশাপাশি আমাদের বিদেশ থেকে যে সাহায্য, সেই সাহায্যটাও ওরকমভাবে আসেনি যেটা আসার কথা ছিল। তো সব মিলিয়ে এবারের বাজেট আসলে আমাদের আশা, যতটুকু আশা ছিল তার তুলনায় কিছুটা কম হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে আশা ব্যক্ত করেছেন যে সামনে অর্থ বছরে 7.2% প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আরো কিছু সমস্যা রয়েছে, যে আমাদের মুদ্রাস্ফীতির চাপ। তো এই কথা বলেছেন উনি যে কমবে এবার, কিন্তু আপনার আইএমএফ বলেছে তো 9.1 পয়েন্ট থাকবে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, 9.15 আছে। ইনফ্যাক্ট এই আমাদের যে মে মাসের যে মুদ্রাস্ফীতি, সেটা 9.5 জাতীয় পর্যায়ে। কিন্তু আমাদের যে গ্রাম এবং শহরের যে মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু তার মধ্যেও কিছু ঝামেলা আছে। যেমন আমাদের যে নন ফুড ইনফ্লেশন, যেটা বরাবরই অনেক কম ছিল, আমাদের ফুড ইনফ্লেশন সবসময় ভালো ছিল। তো যার ফলে মানুষের যে জীবনযাত্রার ব্যয়, সেই ব্যয় কিন্তু অনেকখানি বেড়ে গেছে এই সময়টাতে। তো সব মিলিয়ে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং এর মধ্যে যে বাজেট উপস্থাপন, তো সেটি আসলে আমার মনে হয়েছে যে মাননীয় অর্থমন্ত্রী নানান বিষয় বিবেচনা করেছেন। তার যে সীমাবদ্ধতাগুলো, নানান রকমের যে আশাবাদ ছিল মানুষের মধ্যে, জ্বালানি খাতের যে একটা সমস্যা, এবং এর পাশাপাশি আমাদের যে অবকাঠামোর উপরেই বিনিয়োগ অনেকখানি নির্ভর করে, তো সেই জায়গাগুলোতে সাফল্য সেরকমভাবে আসেনি। তো সব মিলিয়ে একটা চাপের মধ্যে থেকে আমাদের অর্থমন্ত্রী এই বাজেটটা উপস্থাপনা করেছিলেন বলেই আমার মনে হয়েছে। 55,000 কোটি টাকা তো বাজেটে ঘাটতির কথা বলা হয়েছে। এর ভিতরে ব্যাংক ঋণ বলা হয়েছে যে 23,000 কোটি টাকা ব্যাংক ঋণ গ্রহণ করা হবে, যদিও গতবার আপনি জানেন যে 25,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল। অন্যদিকে বলা হচ্ছে যে উচ্চাভিলাষী বাজেট, অন্যদিকে শিল্পায়নের কথা বলা হয়েছে যে সেই ব্যবস্থা এখানে রয়েছে। সামগ্রিকভাবে এই বাজেটটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে? যে কথাগুলো বাজারে আছে বিভিন্ন মহল থেকে, কেউ কেউ বলছেন এটা উচ্চাভিলাষী বাজেট, প্রধানমন্ত্রীও বললেন যে এটা উচ্চাভিলাষী, আবার অর্থমন্ত্রী বলেছেন যে না, এটা বড় আকারের কোনো বাজেট না। আসলে আমার নিজের কাছে এটা কোনো মাহফুজ কবিরের সাথে আমি একমত যে এটার মধ্যে আসলে ওরকম কোনো নতুন বড় ধরনের ব্রেক থ্রু খুঁজতে যাওয়া অর্থহীন। কোনো ধরনের ব্রেক থ্রু কিংবা কোনো ধরনের নতুন ডাইরেকশন বা নতুন কোনো এলিমেন্ট, এরকম এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, যে কাঠামোর মধ্যে যেভাবে বাজেট হয় সেটার মধ্যে কিছু সংখ্যার পরিবর্তন হয়েছে। উচ্চাভিলাষী এটা কোনোভাবেই বলা যায় না এবং বড় আকারও বলা যায় না, কারণ বাংলাদেশের অর্থনীতির যে আয়তন, তার যে চাহিদা বড় ধরনের, তাতে এর থেকে অনেক বড় বাজেট হতে পারত। আর জিডিপির পার্সেন্টেজ হিসাবে ধরলে আমাদের এখন জিডিপি যেভাবে হিসাব হয়, তাতে একটা বড় অংশ তো জিডিপির মধ্যে আসেই না। বড় অংশের মধ্যে একটা অংশ তো যেটা কালো টাকা নামে পরিচিত, যেটা ভদ্রভাবে অপ্রদর্শিত আয় বলা হয়, যার একটা বড় অংশ আসলে চোরাই টাকা, সেইটা তো সম্পূর্ণভাবেই, মানে তার কিছু অংশ হয়তো পরোক্ষভাবে আসে, কিন্তু বড় অংশই জিডিপির হিসাবের মধ্যে আসে না। আরেকটা আছে যে অনেক ধরনের শ্রম আছে, অনেক ধরনের কাজ আছে যেগুলো জিডিপির মধ্যে হিসাবের মধ্যে আসে না। তার ফলে
অনেক ধরনের অর্থনৈতিক তৎপরতা আছে যেগুলি জিডিপির হিসাবে কিংবা আমাদের ফর্মাল যে অ্যাকাউন্টিং সিস্টেম সেটার মধ্যে নাই। তো সেই তুলনায় বাজেট আরো বড় হতে পারত যদি এই যে প্রয়োজন সেই প্রয়োজনকে অ্যাড্রেস করা যেত। তো তার ফলে এখন যে বাজেটের যেটা অর্থমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রীর কথার সূত্র ধরেই যদি বলি, অর্থমন্ত্রী বলেছেন যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুটো সমস্যা প্রধান, একটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা আর একটা হচ্ছে সুশাসনের সমস্যা। আমি অর্থমন্ত্রীর সাথে একমত এই দুটো সমস্যা। এখন এই দুটো সমস্যা অবকাঠামোর মধ্যে যেমন ধরেন আপনি রাস্তাঘাট ধরতে পারেন, বিদ্যুৎ ধরতে পারেন, জ্বালানি ধরতে পারেন। এই যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যার দায় দায়িত্বও কিন্তু সরকারেরই। আজকে সারা বাংলাদেশে আপনি বিদ্যুৎ তো আরো স্কিল এবং আরো ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যাপার, কিন্তু ছোটখাটো আরো যে সমস্ত বিষয় আছে যেমন রাস্তাঘাট, বড় আকারের পদ্মা সেতুর কথা বলছি না কিংবা এক্সপ্রেসওয়ের কথা বলছি, এমনি রাস্তা যেগুলো, সেই রাস্তাগুলোর অবস্থা কিন্তু বেশ খারাপ। সারা বাংলাদেশেই রাস্তার অবস্থা খারাপ, ঢাকা শহরের অবস্থাও খারাপ। শুধুমাত্র রাস্তা খারাপের জন্য প্রচুর অর্থ অপচয় হচ্ছে, প্রচুর গতি শ্লথ হয়ে যাচ্ছে। এমনকি ঢাকা শহরেই যারা বিশেষজ্ঞ তারা হিসাব করছেন যে যানজটের জন্যই প্রায় 20,000 কোটি টাকার মতো লস হচ্ছে, যেটা প্রায় পদ্মা সেতুর মতো অবস্থা। সুশাসনের অভাব মানে আপনি ধরেন সেই সমস্ত হিসাবগুলি তার বাজেটের মধ্যে আসে না। যেমন বার্ষিক উন্নয়ন প্রকল্প, একটা বার্ষিক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, বার্ষিক উন্নয়ন প্রকল্প থেকেই আসলে বোঝা যায় যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে। কারণ রাজস্ব বাজেট যেটা, সেটা তো রাজস্ব বাজেট তো চলতি বিভিন্ন অফিস আদালত কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তার বেতন ভাতা ইত্যাদি খরচ, চলতি খরচ যেগুলো। নতুন যে প্রোগ্রামগুলি সেগুলি তো নতুন প্রোগ্রাম, নতুন ইনস্টিটিউশন, নতুন বিভিন্ন ধরনের উদ্যোগগুলি তো বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে আসে। সুতরাং বার্ষিক উন্নয়ন কর্মসূচির পারফরমেন্সের উপরে নির্ভর করে যে একটা অর্থনীতির ডাইরেকশনটা আসলে কোন দিকে হচ্ছে। তো সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা ধরেন বাজেটের মধ্যে পরিসংখ্যান হিসেবে দেখি, এত টাকা, এত কোটি টাকা কোন খাত থেকে কত আসলো, বরাদ্দ বৃদ্ধি কত % বাড়লো কমলো, এগুলি থেকে দেখি। সেগুলি থেকে আমরা একটা জাজমেন্টে আসি যে কৃষি খাত, শিল্প খাত, জ্বালানি খাত কত বরাদ্দ দেওয়া হলো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই বরাদ্দর অঙ্ক থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছু এর মধ্যে আড়ালে থাকে। প্রথমত এটা কি ধরনের কাজে বরাদ্দটা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা যায় না। অনেক সময় ইনফ্লেশনের হিসাবটা না নেওয়ার ফলে অনেক সময় যেটাকে বর্ধিত মনে হয় এটা আসলে বর্ধিত না। সংশোধিত বাজেটে এটার রূপটা কিরকম দাঁড়াচ্ছে, সরকারের ভূমিকাটা কি, সেটা যেমন ধরেন আপনি যদি গত বছরের 2011-12 সংশোধিত বাজেট দেখেন তাহলে দেখবেন যে স্বাস্থ্য খাত কমেছে, শিক্ষা খাত কমেছে, জ্বালানির মধ্যে খনিজ সম্পদ খাত যেটা সেটার মধ্যে কমেছে। এইরকম প্রধান যে সমস্ত প্রয়োজনীয় খাতগুলি সেগুলিতে উন্নয়ন কর্মসূচির জায়গাটা কমেছে। আবার আপনি যদি মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াটা দেখেন তাহলে দেখবেন যে বহু প্রকল্প এখন আটকে আছে, শেষ হচ্ছে না। লোকাল বিভিন্ন ধরনের দলীয় সরকারি বিভিন্ন ধরনের লোকজন তাদের ইনভলভমেন্টের কারণে, টেন্ডারের অনিয়মের কারণে, ছিনতাইয়ের কারণে, চাঁদাবাজির কারণে, এই সমস্ত কারণে, তার ফলে এপ্রিল মাসে এসে আমরা দেখছি যে বিভিন্ন প্রকল্প 40 to 50% খরচ হচ্ছে। মে জুনে একটা হুলস্থুল করে অনিয়ম অপচয় নানান কিছু করে জুন মাসের মধ্যে খরচগুলি শেষ হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচটা শেষ হইল, প্রকল্পটা কিন্তু শেষ হচ্ছে না, প্রকল্পটা কিন্তু থেকে যাচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই পুরনো প্রকল্পটাই আবার যাচ্ছে। এইটার কোনো ফলো আপ স্টাডি আমরা কখনোই সরকারের দিক থেকে দেখিনি এবং আমার মনে হয় যে এটা কেস বাই কেস স্টাডি করা উচিত। যে প্রকল্প আমরা দেখছি এটা অনেকটা কুমিরের ছানা দেখানোর যে গল্প আছে, যে শিয়াল কুমিরের 7টা ছানার মধ্যে একে একে 6টাই খেয়ে ফেললো, একটাকেই বারবার দেখাতে থাকলো যে এই যে তোমার ছানা, বারবার 7বার এনে দেখাচ্ছে। তা আমাদের কাছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, কৃষি, শিল্প, জ্বালানি, এই সমস্ত যে বিভিন্ন খাতের যে সমস্ত প্রকল্পগুলি আমরা দেখছি, এই প্রকল্পগুলি শেষ হচ্ছে না, কিন্তু বারবার থেকে যাচ্ছে। এবং গত বছরের পারফরমেন্সটা আমার ধারণা সবচেয়ে খারাপ। গত বছরে বিভিন্ন প্রকল্প, গত অর্থ বছরের প্রকল্প বাস্তবায়নের অবস্থা খুব খারাপ আমাদের চোখের সামনে। এবং আমি নিজে উদাহরণ অনেকগুলি দিতে পারি যেখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রকল্প, যে প্রকল্পগুলি শেষ হচ্ছে না কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে। এবং আগে যেটা হতো যে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা যুক্ত থাকতেন তারা যতটুকু পার্সেন্টেজে খুশি থাকতেন, এখন মনে হয় ক্ষুধাটা অনেক বেশি বেড়েছে। অনেক সময় প্রকল্পও শেষ হচ্ছে না, টাকা শেষ হয়ে যাচ্ছে। দুর্নীতি বলা যায় না, যে জাতীয় সম্পদের লুণ্ঠনের? দুর্নীতি বললে পুরাটা কভার করবে কিনা আমার সন্দেহ আছে, কারণ পুরো জিনিসটা যদি দেখা যায় যে প্রকল্পই হইলো না, পুরোটাই টাকাটা নিয়ে লুণ্ঠন বলা যেতে পারে এই প্রক্রিয়াটা। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তার ফলে আমি যেটা বলতে চাই যে পরিসংখ্যান থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে না, বিশেষত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের যে সমাবেশ,
যেটা বিএনপি সমালোচনা করছে দেখলাম সরকারের বাজেটে, যেটা অদক্ষতার একটা দলিল, দুর্নীতির একটা দলিল। এই পুরো অদক্ষতা দুর্নীতি পুরোটাই তাদের জন্য প্রযোজ্য, কারণ এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া, এটার মধ্যে মুহিত সাহেব প্রথমে এসেই বলেছিলেন যে এটা আমরা পরিবর্তন করব, কিছুই পরিবর্তন হয়নি। ওই ধারাবাহিকতাটা একইভাবে আছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি হচ্ছে আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অদক্ষতার একটা দলিল হিসেবে আমি বলতে পারি, সমাবেশ হিসেবে বলতে পারি। তো সেই ধারাবাহিকতা এখনো চলছে। জনাব ডক্টর মাহফুজ কবির, আপনি জানেন যে গত যে অর্থ বাজেটে ছিল 46,000 কোটি টাকা উন্নয়ন কর্মসূচি বাজেটটা ছিল, এবং ডক্টর আনম মোহাম্মদ বললেন যে একইভাবে বিভিন্ন প্রকল্পগুলো আমাদের একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া চলে আসছে, যে একটি প্রকল্প বারবার দেখানো হচ্ছে এবং আর্থিক ব্যয় কিন্তু হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে সবকিছু এগিয়ে যাচ্ছে। এবারে যে উন্নয়ন কর্মসূচি যে বাজেটটি রাখা হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তবে এই প্রসঙ্গে আসার আগে একটি বিরতি। দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবার এই আলোচনায় ফিরে আসব। দর্শক, আবার আমরা আলোচনায় ফিরে এলাম। কথা বলছিলাম ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। যে কথা বলছিলাম আমি, সেই উত্তরটি আপনি বলুন। আচ্ছা, তো আমি অধ্যাপক আনম মোহাম্মদের সঙ্গে কিছুটা যোগ করতে চাই। উনি যেটা বললেন সেটা হচ্ছে একটা দিক, আর একটা দিক হচ্ছে যে এডিপি ইমপ্লিমেন্টেশনে কিন্তু স্ক্রিনিং অনেক বেড়ে গেছে। এখন কিন্তু নানান রকমের ডোনার যারা আছেন এবং আমাদের ভেতরে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার যারা এটাকে ইমপ্লিমেন্ট করে এবং মনিটরিং করে, এই জায়গাটাতে অনেক রকমের ট্রান্সপারেন্সি বেড়ে গেছে। বাট স্টিল প্রবলেমগুলো এখনও আছে। ইনফ্যাক্ট পলিটিক্যাল যে ইন্টারফারেন্সগুলো সেগুলো আছে। এর পাশাপাশি যোগ হয়েছে যে আমাদের যে কর্মচারীদের যে অদক্ষতা, সেটা কিন্তু এখনও আছে। বাট এর মধ্যে একটা জিনিস যুক্ত হয়েছে যেটা খুবই খুবই আপনার ইমপ্লিমেন্টেশনকে স্লথ করে দিচ্ছে, সেটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস। এটা প্রায় 162 পৃষ্ঠার একটা দলিল এবং এর সঙ্গে ইংলিশ অ্যাপেন্ডিক্স আছে আরও প্রায় 50 পৃষ্ঠার মতো। তো সেই জিনিসগুলো আত্মস্থ করে এবং সেই রুলস অনুযায়ী প্রজেক্ট ইমপ্লিমেন্ট করাটা কিন্তু খুব দুঃসাধ্য একটা বিষয়। তো তারপরেও তারা করছেন এবং যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এই রুলসের বাইরে যেতে পারেন না, এবং এর রুলসের বাইরে গেলে কিন্তু তাদের একটা ডিসক্রেডিট। তো এবং এই কারণেই তারা কোনো ঝুঁকি নিতে চান না, এবং ঝুঁকি নিতে না চাওয়ার কারণেই কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনটা ঠিক সময় মতো হয় না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে বিলগুলো তো তুলে নিয়ে যাচ্ছে, এটা তো সবাই জানে যে বিলগুলো কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু বিলগুলো তাড়াহুড়া করে শেষ পর্যায়ে তুলে নিয়ে যাচ্ছে। মানে কাজটি হোক আর না হোক, এখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, এটা সত্যি। বাট এর পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে কোয়ালিটি। যেমন আগে কিন্তু একটা ভালো মেশিন দিয়ে বা ভালো কোনো ইনপুট দিয়ে কিন্তু এই প্রজেক্টগুলোর একটা কোয়ালিটি ভালো করার চান্স থাকতো, কিন্তু এখনকার যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস, যেটা আমাদের যে দাতা সংস্থা এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা রকমের স্ক্রিনিংয়ের মাধ্যমে চলে এসছে, বাট স্টিল এটা কিন্তু এই কোয়ালিটিটাকে ইনশিওর করে না। তো সুতরাং আপনি টাকা ঢাললেই যে প্রকল্পের মান ভালো হবে তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। এটা একটা সমস্যা। আর একটা বিষয় আছে, যেমন গত অর্থ বছরে যে 46,000 কোটি টাকার একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু রিভাইজ হয়ে মাত্র 41,000 কোটি টাকায় চলে এসছে। তো আমরা যদি এইবারকার এডিপির কথা চিন্তা করি, সেটা 55,000 কোটি টাকার একটা এডিপি এবং একটা বিরাট এডিপি বলা যায়। তার কারণ নির্বাচনের আগে কিন্তু এই বাজেটটাই কিন্তু পুরোপুরি বাস্তবায়নযোগ্য একটি বাজেট। তো সেই কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে যদিও দেখা যাচ্ছে যে বাজেটের আকার ওরকম নির্বাচনী বাজেটের মতো না, কিন্তু এই যে একটা বিশাল বাজেট আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এবং এর সাথে আছে আমাদের যে রাজস্ব খাত থেকে আসা আরও বেশ কিছু উন্নয়ন কর্মসূচি, সেটা মিলে প্রায় 60,000 কোটি টাকা, এবং এটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে ইনস্টিটিউশনাল সেট আছে, সেই সেট দিয়ে বা যদি মানে বড় রকমের কোনো রকমের যদি আমরা রিফর্ম না নিয়ে আসি, তাহলে কিন্তু এটা আসলে বাস্তবায়ন করাটা আসলে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। বিষয়টা হচ্ছে, দেখুন যে আমরা বারবার বলে আসছি যে বাজেট ইমপ্লিমেন্টেশনে যে সুশাসনের যে প্রসঙ্গটি আছে, গুড গভর্নেন্সের যে প্রসঙ্গ আমরা বলে আসি, এর দিকে তো কোনো সরকারই কিন্তু আপনার দৃষ্টি আরোপ করে না যে সুশাসনের ভিতর দিয়েই ডেভেলপমেন্ট কিভাবে ত্বরান্বিত করা যায় বিষয়গুলো না। তাই এই বিষয়গুলো বাজেটের সাথে কিভাবে সংযুক্ত হতে পারে, যে আমাদের এফিসিয়েন্সি বিল্ড আপ যেটাকে বলে, বিল্ডিং যেটা, এটি কিভাবে করা যেতে পারে? নাহলে তো প্রতি সময় দেখা যাচ্ছে যে বাজেট মূল্যায়ন যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না, বা একটা স্বাভাবিক একটা ভিশিয়াস সার্কেলের ভিতরে কিন্তু আমরা আটকে যাচ্ছি। এই প্রক্রিয়া থেকে বেরোনোর কি পথ থাকতে পারে? আচ্ছা, সুশাসনের বিষয়ে যে কথাটা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, আমাদের গভর্নেন্স ইন্ডেক্স, এবং সেই ইন্ডেক্সের মধ্যে আমরা কিন্তু সবসময় একটা নেগেটিভ পর্যায়ে আছি, এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত জিরোতেও আসতে পারিনি, পজিটিভ তো যেতেই পারিনি। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের বড় রকমের একটা সংস্কার দরকার, এবং এটা প্রশাসনিক সংস্কার আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে আসলে এরকম মানে মেজর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এটার একটা কারণ যেটা আমার মনে হচ্ছে, যে নির্বাচনের আগে এরকম একটা বড় সংস্কারে আসলে সরকার যাওয়ার ঝুঁকি নিতে চান না। তো এইটা একটা বিষয়। তো
বাজেট তো একটা চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেহেতু 6-5 এর একটা প্ল্যান আছে, আমাদের ভিশন 2021 আছে, আউটলাইন পার্সপেক্টিভ প্ল্যান আছে, এবং সেই প্ল্যানগুলোর মধ্যে সুশাসনের কথা বারবার বলা হচ্ছে। ইনফ্যাক্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যেও কিন্তু এই কথাটা বলা আছে, গভর্নেন্সের যে পার্টটা সেখানে। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু বাজেটে ওইরকম ভাবে উঠে আসছে না, প্রতিফলিত হচ্ছে না, এবং এই কারণে কিন্তু আসলে আমাদের যে এডিপি ইমপ্লিমেন্টেশনের কোয়ালিটি সেটা কিন্তু খুব সহসাই আসলে এরকম আসার সম্ভাবনা খুব কম বলে আমার কাছে মনে হয়। জনাব আনু মোহাম্মদ, যে একটি বিষয় প্রসঙ্গ আসছে যে রাজস্ব আয়, যে বাজেট, যে একটা বড় ধরনের যে বাজেট, এই বাজেটের যে অর্থ যেটা আয় করা হবে সেটি রাজস্ব আয় থেকে 1,39,670 কোটি টাকা উত্তোলন করা হবে কিংবা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়াটাকে অনেকে বলছে যে একটি সাধারণ মানুষের উপরে চাপ পড়বে বেশি। আপনি একটু আগেই বললেন যে বাজেটে যে অনেক অপ্রদর্শিত আয়ের যে জিডিপির সঙ্গে সংযুক্ত হচ্ছে না, তে সাধারণ মানুষের উপরে চাপ পড়ার কি ধরনের সম্ভাবনা রয়েছে যে এই বিশাল অঙ্কের 1,39,000 কোটি টাকার মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটা মানে সরাসরি এনবিআর যে করটা সংগ্রহ করে সেটার একটা অংশ। আর একটা হচ্ছে তাদের বাইরের যে কর, মানে এনবিআর এর বাইরেও যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কর দেন সেটা আছে। আর এর বাইরেও সরকার যে বিভিন্ন ধরনের ফি কিংবা চার্জ এই সমস্ত গ্রহণ করে, সেই সব মিলিয়ে 1,39,000 কোটি টাকা। আমরা এনবিআর এর অংশটা যদি খেয়াল করি তাহলে 2011-12 তুলনায় 2011-12তে যতটা তাদের লক্ষ্যমাত্রা ছিল তার তুলনায় তারা কিন্তু বেশি সংগ্রহ করতে পেরেছে এনবিআর, এবং এইবারে প্রায় 20,000 কোটি টাকার মতো বোধহয় বেড়েছে এনবিআর। তো তার মানে 20,000 কোটি টাকা যে বাড়তি, এটা এনবিআর এর মাধ্যমে কালেকশন হবে, এবং তার বড় অংশটা হচ্ছে ভ্যাটের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, এবং ভ্যাটের আওতা সম্প্রসারণের এবং নতুন নতুন নানা রকম জায়গা মানে আইডেন্টিফাই করা হচ্ছে রাজস্ব সংগ্রহের জন্য। তো সেই হিসাবে বলতে হবে যে এই রাজস্ব আয়ের দিকটায় সরকার বেশ সাফল্য দেখিয়েছে, এবং বিশেষত 2008-09 পরে 2008-09 যে প্রায় 50,000 কোটি টাকার মতো ছিল, মানে এটা প্রায় দ্বিগুণ হয়েছে এই 3-4 বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। তো সুতরাং এটা একটা বড় ধরনের সাফল্য বলতে হবে। কিন্তু এই সাফল্যের পাশাপাশি যেটা উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে অর্থমন্ত্রীর কথা অনুযায়ী, অর্থমন্ত্রী এটা সরকারেরই একটা স্টাডির রেজাল্ট, যে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে কালো টাকা বলে পরিচিত যে টাকা, সেটার পার্সেন্টেজ হচ্ছে জিডিপির 42 থেকে 80 ভাগ পর্যন্ত। তো 50 ভাগও যদি ধরি তাও 4 লাখ কোটি টাকার বেশি। 80 ভাগ ধরলে সেটা সরাসরি প্রায় 6 লাখ কোটি টাকার বেশি হয়ে যায়, 7.5 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, তাহলে এই যে বিশাল পরিমাণ টাকা, তার মানে আপনি চিন্তা করেন একটা অর্থনীতিতে আমরা আছি যেখানে জিডিপির শতকরা 80 ভাগ না ধরে আমি যদি 50 ভাগও ধরি, সেই পরিমাণ টাকা সরকারের হিসাবের মধ্যে নাই। এবং যাদের হাতে টাকাটা জমা আছে এরা অসংখ্য লোক না, এরা হচ্ছে খুবই কম সংখ্যক লোক। তারা একটা ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে বিপুল পরিমাণ টাকা, এবং এই যে টাকা তাদের যে সংগ্রহের প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দখল আছে, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ দখল আছে, ভূমি দখল আছে, নদীনালা খালবিল দখল আছে, কমিশন আছে, ঘুষ আছে। এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া যার মধ্যে দিয়ে বিপুল অঙ্কের টাকা তাদের কাছে জমা হলো, তারা কিন্তু ট্যাক্স নেটের বাইরে থাকছে। তো ট্যাক্স নেটের তাদের আনার জন্য খুবই নমনীয় এবং খুবই একটা সহানুভূতি নিয়ে এক ধরনের ব্যবস্থা বেশ কয়েক বছর ধরে করা হচ্ছে, যে তোমরা সাদা করলে মধ্যবিত্তের উপর ট্যাক্সের পরিমাণ ট্যাক্স দেওয়া হবে। কিন্তু তারা সেটা গ্রহণ করবে না এই কারণে যে প্রথমত যাদের হাতে এরকম ছোট গোষ্ঠী, যাদের হাতে বিপুল অঙ্কের টাকা আছে, তারা তো খুব ক্ষমতাবান, তারা তো সরকারের আশেপাশে বা মধ্যেই আছে, এবং সরকার পরিবর্তনে তাদের খুব কম অংশেরই পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হয় কিন্তু এই গোষ্ঠীগুলি মোটামুটি একই রকম থাকে। তো তারা জানে যে তারা যদি সরকারের আমন্ত্রণ গ্রহণ না করে তাহলে তাদের কিছু আসে যায় না, বরঞ্চ তারা অধিকতর লাভজনক বিনিয়োগ করতে পারবে যদি এটাকে সাদা না করে। আবার প্রয়োজন যদি হয় তাহলে সেটার জন্য শেয়ার মার্কেট আছে, সেটার জন্য হাউজিং আছে, এই সমস্ত জায়গাগুলিতে তারা এই টাকাগুলি বিনিয়োগ করতে পারে। যে জায়গাটায় আমরা যে প্রাইসিং দেখি, সরকারের যে হিসাব দেখি, হাউজিং, শেয়ার মার্কেট ইত্যাদি, তার মধ্যে প্রচুর এই টাকাগুলি ঢোকার অবকাশ থাকে। তার মানে আমি যে জায়গাটা বলতে যাচ্ছি যে বিপুল অঙ্কের টাকা বা বিপুল সম্পদশালী যে অংশ, তারা কিন্তু কর জালের বাইরে থাকছে। আর যারা সীমিত আয়, যেমন ভ্যাট তো আপনার ধরেন একেবারে গরিব মানুষ যে কিংবা সীমিত আয়ের মানুষ, তারা সবাই আমরা প্রতিদিনই ভ্যাট দিচ্ছি, প্রতিদিনই কোনো না কোনোভাবে কর দিচ্ছি সরকারকে। আর প্রত্যক্ষ কর এখন যেটা আসছে সেটা টিআইএন সম্প্রসারিত হওয়ার ফলে এটা সহজ হয়েছে।
সেটাও কিন্তু সীমিত আয় কিংবা ছোট ব্যবসায়ী কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে যারা আছে তারাই এটার মাধ্যমে কর দিচ্ছেন। কিন্তু যাদের হাতে খুব বেশি সংখ্যক সম্পদ আছে তারা কিন্তু কর দিচ্ছে না। তার ফলে আপনি সম্পদের তুলনায় রাজস্ব আয় কম হচ্ছে, কিন্তু সম্পদের বিতরণ যেভাবে সমাজের মধ্যে আছে তাতে কম সম্পদ যারা তারা বেশি কর দিচ্ছে এবং বেশি সম্পদ যাদের হাতে তারা কম কর দিচ্ছে, এবং এই ধারাটা অব্যাহত থাকছে। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, তাতে ওই অপ্রদর্শিত আয় কিংবা চোরাই টাকা কিংবা কালো টাকা যে প্রবাহ মোবিলাইজেশন, সেটা আরো ত্বরান্বিত হয়। কারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক টাকা এই অপ্রদর্শিত আয়ের মধ্যে চলে যায়, কারণ ওর মধ্যে একটা বিরাট অংশ কমিশন থাকে, ঘুষ থাকে, নানানভাবে লোপাট করা থাকে, নানানভাবে টাকাগুলি তৈরি হয়। তো এর ফলে ওই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, কিন্তু তাদেরকে ট্যাক্স নেটের মধ্যে আনা যায় না। তার ফলে রাজস্ব আয় বাড়ানোর যে পটেনশিয়াল সেটা বাস্তবায়ন হয় না, কিন্তু সীমিত আয়ের মানুষ এবং দুর্বল অংশ যারা আছে, কিন্তু তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদের উপরে চাপটা বাড়তে থাকে এবং সেটা বাড়ছে। তো এটা কিভাবে সমন্বয় করা যায়, বা যে তাদেরকে কর জালের আওতায় কিভাবে আনা যায় যারা স্বল্প সংখ্যক লোক অধিক সম্পদের মালিক? এই প্রক্রিয়াটা কেন আমার বারবার অনুপস্থিতি কি যে কোনো বাজেট প্রক্রিয়া? এটা ইকোনমিক একটা পলিসি বা বাজেট বক্তৃতার মধ্যে তো হবে না, এটা তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার যে সরকার কাদের প্রতিনিধিত্ব করে। আসলে যেমন নির্বাচনমুখী বাজেট বলে একটা কথা বলা হয় এবং জনতুষ্টি বলে একটা শব্দ আছে। আমাদের অর্থনীতিবিদ অনেকে এই জনতুষ্টি বলে একটু বলতে চান যে জনগণের সুবিধার জন্য যে সমস্ত কাজ সেগুলো হচ্ছে জনতুষ্টিমূলক। আসলে সরকার যদি জনগণের প্রতিনিধিত্ব ঠিকভাবে করে তাহলে নির্বাচনমুখী বাজেট হবে যে জনগণের স্বার্থে কাজ করা। আপনি ধরেন পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার। আজকে ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যে সাইজে আছে, ঢাকা শহরে যে জনসংখ্যা বেড়েছে, এরকম 10টা পাবলিক মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া উচিত ছিল। এটা হবে না কেন? হবে না কারণ চিকিৎসা এখন সাংঘাতিক রকম লাভজনক বিনিয়োগ ক্ষেত্র। প্রাইভেট সেক্টরে ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ধরনের প্রাইভেট হসপিটাল, ক্লিনিক, এগুলো হচ্ছে। তো তার ফলে পাবলিক মেডিকেল কলেজ হাসপাতাল এইটার সংখ্যা বাড়ানো, এইটা যদি সরকারের প্রধান লক্ষ্য হয় তাহলে তাকে তো প্রাইভেট এই যে বাণিজ্য যারা করছে তাদের সাথে কনফ্লিক্টে যেতে হবে। পাবলিক এডুকেশনকে স্প্রেড করা, এটা যদি একটা অবজেক্টিভ হিসেবে ধরে তাহলে শিক্ষাটা এখন সাংঘাতিক রকম লাভজনক। যারা শিক্ষায় বিনিয়োগ করা শুরু করেছিল, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল, তারা তো নিজেরাও ভাবে নাই যে এত লাভ হইতে পারে এটাতে। তো এইটা একটা বিরাট লাভজনক। তো পাবলিক এডুকেশন স্প্রেড করা মানে হচ্ছে যে সেটার সাথে কনফ্লিক্ট হওয়া। যারা এখন দখলদারিত্বের মধ্যে আছে কিংবা এই ধরনের লুণ্ঠন, তারা তো সরকারি ক্ষমতা থেকে খুব দূরে না, সরকারি ক্ষমতার মধ্যে থেকেই তো এই কাজগুলি করা সম্ভব। কিন্তু এবার শিক্ষাবাজে একটা প্রসঙ্গ, শিক্ষাবাজেটা বলা হয় যে শিক্ষা খাতে এবার ব্যয় বরাদ্দ অনুপাতিক হারে কমেছে, পার্সেন্টেজ অনুপাত হারে স্বাস্থ্য তো কমেছে, শিক্ষাতেও কমেছে, দুইটার ক্ষেত্রেই অনুপাত কমেছে। কিভাবে এটি নির্বাচনমুখী বাজেট বলা যায় বা গণমুখী বাজেট? আমি বললাম যে নির্বাচনমুখী বাজেট যখন কথাটা বলা হয় তখন দুইটা অর্থ হইতে পারে। একটা হলো যে সরকার সরাসরি জনগণের সাথে কাজ করলেই তো নির্বাচনমুখী, নির্বাচনে তার ভোট বাড়ার সম্ভাবনা। কিন্তু নির্বাচনমুখী বাজেট মানে আমি কিছু স্লোগান কিংবা ওই যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বলে কিছু প্রোগ্রাম আছে যেগুলিতে এমনি শুনতে শোনা যায় এত লক্ষ মানুষকে আমি 200 টাকা করে দিলাম, এত লক্ষ মানুষকে 300 টাকা করে দিলাম। এগুলিতে তো কোনো ধরনের পরিবর্তন আসে না। পরিবর্তন হচ্ছে যে ফান্ডামেন্টাল জায়গাতে তার রাইটটা সে সুনির্দিষ্টভাবে রাষ্ট্র অ্যাকসেপ্ট করছে কিনা, তার শিক্ষা, তার চিকিৎসা এবং তার খাদ্য, এই সমস্ত জায়গাগুলি, তার বিশুদ্ধ পানি, এই সমস্ত জায়গাগুলি সে নিশ্চিত হতে পারছে কিনা। কিন্তু সবগুলি এত কমার্শিয়ালাইজেশন এবং এত বেশি ব্যক্তির মুনাফার ক্ষেত্র হিসেবে জনগণের অধিকারের জায়গাগুলি তৈরি হয়েছে যে এখানে তো ইন্টারেস্ট গ্রুপগুলি খুব শক্তিশালী। তার ফলে নির্বাচনমুখী হয়ে দাঁড়াচ্ছে এরকম যে সরকারি দলের সাথে যুক্ত লোকজন যাতে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে তার ফান্ডটা তৈরি করতে পারে, এটার একটা ব্যবস্থা করা, এরকম হয়ে দাঁড়াচ্ছে। এটা তো আরো বিপজ্জনক পরিস্থিতি এবং এইটার ধারাবাহিকতা আমি দেখতে পাচ্ছি না যে আগের সরকারের থেকে এই ধরন মানে পাবলিক মানি এবং প্রাইভেট গেইন অ্যাট দ্য কস্ট অফ পাবলিক ইন্টারেস্ট, এই যে ঘটনা প্রক্রিয়াগুলি চলছে এটার মধ্যে কোনো গুণগত কোনো পরিবর্তনের ধারা দেখা যাচ্ছে। আমি আবার আপনার কাছে ফিরে আসব, তার আগে একটি বিরতি। দর্শক, আমি একটি বিরতিতে যাব, বিরতির পর আবার এই আলোচনায় ফিরে আসব। দর্শক, আবার আমরা আলোচনায় ফিরে এলাম। ডক্টর মাহফুজ কবির,
অধ্যাপক আনু মোহাম্মদ বললেন যে আপনি যে দেখলেন যে সামাজিক নিরাপত্তার যে বেষ্টনীর কথা বলা হয়েছে, যেটি খুব বড় কোনো অর্জন নয়, যে 200 টাকাগুলো অনেক মানুষকে দেওয়া হলো বা এই ধরনের কিছু পরিকল্পনা রয়েছে, এবং সরকার এবার বাজেটে বলেছে যে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর পরিধি বাড়ানো হয়েছে, যেটা আগের চাইতে অনেক অনেক গুণ বেশি। এর মাধ্যমে বলতে চাইছে যে বাজেটটি জনসম্পৃক্ত এবং গণমুখী হয়েছে বাজেটটি। এই সামাজিক নিরাপত্তার বেষ্টনীর বিষয়টিকে কিভাবে দেখেন? আরেকটি দিক হচ্ছে যে প্রধান বিষয় হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষা খাতের যে বললেন যে কমে আসছে, অনপতিকারে যে বিষয়টি কমে আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, তার মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সোশ্যাল প্রোটেকশন, একটা হচ্ছে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। এবং আমি আমার গবেষণা থেকে দেখেছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে প্রায় 85টা প্রকল্প আছে এবং নানান রকমের মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করছে, যার ফলে ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা অতটা স্ট্রং হয় না এবং এই কারণে কিন্তু ডুপ্লিকেশন হয়, এই কারণে কিন্তু অনেক সময় বাস্তবায়নে অনেক অদক্ষতা দেখা যায় এবং আলটিমেটলি আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আসলে তো এটা লক্ষ্যহীন একটা যাত্রা। তার কারণ এখানে আমাদের কোনো পলিসি নেই এখনো পর্যন্ত, আমাদের এখানে কোনো স্ট্র্যাটেজি নেই। আমাদের কিছু কিছু প্রোগ্রাম আছে এবং প্রোগ্রামে আমরা কিছু কিছু করে টাকা দিই এবং টাকা দেওয়ার এই টাকার পরিমাণটাও এতটা কম যে এটা আসলে এক ধরনের পরিহাসের মতো একটা অবস্থা। এটা একটা দিক। এর পাশাপাশি আমাদের যে প্রতি বছর আপনারা জানেন যে বেশ উঁচু রকমের একটা মূল্যস্ফীতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেশ অনেক বছর ধরে। মাঝখানে কিছুটা মূল্যস্ফীতি কমে গিয়েছিল 2009 সালের জুন মাসের দিকে, বাট আমরা কনসিস্টেন্টলি মোটামুটি প্রায় 10 বছর ধরে একটা বড় মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, সেইখানে আমাদের যে বরাদ্দ, এবং আপনারা জানেন যে এই বছরের বরাদ্দের পরিমাণ আসলে ওরকম ভাবে বাড়েনি, যেমন 300 টাকার যে ভাতাটা ছিল 300 টাকাই রয়ে গেছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। তো 300 টাকার যে ভাতা সেটা কিন্তু আসলে আমাদের 270 টাকার মতো হয়ে গেছে। তো রিয়েল ইনকাম কিন্তু ওই গরিব মানুষের এখানে কমে গেছে। এর পাশাপাশি ট্যাক্সের যে কথাটা চলে আসলো, যে আমাদের যে ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স, সেইখানটাতেও কিন্তু আমাদের যে সর্বনিম্ন যে আয়, যেটা হচ্ছে কর বহির্ভূত আয়, সেই আয়টাও কিন্তু আসলে ওইখানে আমাদের রিয়েল ইনকাম অনেকখানি কমে গেছে। তা সেই অর্থে কিন্তু সাধারণ মানুষের উপর যে করের যে চাপ এবং সাধারণ মানুষের জন্য যে সামাজিক নিরাপত্তা, সেই দুইটা জায়গাতে কিন্তু একটা অসঙ্গতি রয়ে গেছে আমাদের। এবং এর পাশাপাশি আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেখানে বরাদ্দ যেমন বেড়েছে বলে বলা হচ্ছে আমাদের আওতা বাড়ার কারণে, কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি সেখানে কিন্তু একটা গলদ রয়ে গেছে। তার কারণ আমাদের গত যে চলতি যে অর্থ বছর, সেখানে আমাদের বরাদ্দ ছিল হচ্ছে মোট বাজেটের প্রায় 14%, কিন্তু আমরা যদি এই বাজেটটার দিকে তাকাই সেখানে প্রায় 11.82% হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ। তো সুতরাং সেই সেন্সে কিন্তু আসলে এটা অতটা মানে ওরকম একটা যে একটা বড় আয়োজন যে হয়নি। স্বাস্থ্য এবং শিক্ষা খাত নিয়ে আপনি বলুন যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যেটা অধ্যাপক আনু মোহাম্মদ বললেন যে বাণিজ্যিকীকরণ, যেটা আমরা সবসময় বিরোধিতা করেছি, বাংলাদেশের যে রাষ্ট্র জন্মের যে আমাদের যে ধারণা বা দর্শন ছিল সেটি হচ্ছে সবকিছু গণমুখী করতে হবে। কিন্তু স্বাধীনতার 40 বছর পর এসে আমরা দেখছি যে এই শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণ ব্যাপকভাবে হয়েছে। এক্ষেত্রে সরকার কি করতে পারতো বা কি করার দরকার ছিল বাজেটে? কনস্টিটিউশনে যেরকম খুব পরিষ্কারভাবে বলা আছে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে বাসস্থান, এই জায়গাগুলোতে সরকারের যেরকম একটা ভূমিকা থাকবে, যে এটাকে অধিকার হিসেবে দেখা, তো সেই জায়গা থেকে কিন্তু সরকার অনেকখানি চলে এসছে। আমাদের যে গত 1970-এর দশকের মাঝামাঝি থেকে যে বেসরকারীকরণের যে প্রক্রিয়া, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং এরপরে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি এসছে, প্রোগ্রাম এসছে, এবং এরপরে ব্যাপকভাবে উদারীকরণ আমরা দেখতে পাই 90-এর দশকে, এবং সেটা এখন চলছে। তো এই উদারীকরণ, তারপর বাজারকে আসলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের যে সুযোগ, এবং সেই সুযোগ করার জন্য যে নানান রকমের যে প্রতিবন্ধকতা, এই অধিকারটাকেও এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে বলে আমি মনে করি। তো এই জায়গাগুলো, এটা যেহেতু চলমান প্রক্রিয়া, তো সুতরাং এখানে যে অধ্যাপক আনু মোহাম্মদ যে বিষয়গুলো বলে গেলেন সেটা এক অংশে সত্যি। এর পাশাপাশি আমরা কিন্তু 90-এর দশক থেকে আমাদের যে সরকার যে তার নিজের যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে তার যে ব্যবসার প্রতিষ্ঠান, সেই ব্যবসার প্রতিষ্ঠান থেকে টাকাটা আস্তে আস্তে উইথড্র করে আমাদের যে সোশ্যাল সেক্টর, যেমন হেলথ, এডুকেশন এবং সোশ্যাল সেফটি নেট, এই জায়গাগুলোতে বরাদ্দের পরিমাণটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তো এই যে নতুন এক ধরনের যে শিফট আমাদের এক্সপেন্ডিচারের স্ট্রাকচারে, তো সেটা কিন্তু আসলে জনগণের যে খুব একটা লাভ হয়েছে সেই জায়গাগুলো থেকে, সেটা কিন্তু এরকম বলা যায় না। তার কারণ এখানে ঢালাওভাবে একটা বেসরকারীকরণ আমরা দেখতে পাই। তো এইটার একটা সামাজিক যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদে নেতিবাচক। তো এই জায়গাটাতে যেহেতু এখন সুযোগ আছে, তার কারণ আমরা আবার সেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে এসেছি পিআরএসপি থেকে, এবং আমরা ভিশন 2021 করছি, এবং আমরা মিডিয়ামটা একটা ইনকাম কান্ট্রিতে চলে যাব। তো এই জায়গাতে যদিও আমাদের এই ডকুমেন্টগুলোতে, ন্যাশনাল পলিসি ডকুমেন্টগুলোতে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুই খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হচ্ছে,
কিন্তু আমরা এইবারকার বাজেটে খুব একটা এরকম দেখতে পাইনি প্রতিফলন দেখতে এবং রিয়েল যে অ্যালোকেশন মানে আমরা যদি ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি তাহলে যে গ্রোথটা দেখতে পাই আমরা সেই গ্রোথটা কিন্তু আসলে নেগেটিভ গ্রোথ হয়ে যাচ্ছে। তো সেই সেন্সে এই জায়গাগুলোতে কিন্তু আরেকবার এই বাজেট যেহেতু প্রস্তাবিত হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদে এই বাজেটটি আলোচনা হবে এবং আলটিমেটলি তেমন কিছু হয়তো পরিবর্তন আসবে না। তো এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনের যে বাজেটটা এবং আমাদের বাস্তবায়নে একটা বড় রকম সমস্যা আছে যেটা আমার আগে উল্লেখ করা উচিত ছিল, সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতে বাজেটের ইমপ্লিমেন্টেশন এতই খারাপ যে উপজেলা পর্যায়ে যে আমি নিজে গবেষণা করে দেখেছি যে ওইখানে আমাদের যে সবচাইতে বড় প্রজেক্ট স্বাস্থ্যের সেই প্রজেক্টে মাত্র 8,000 টাকা গেছে এবং সেটা রাবার স্ট্যাম্প এই সমস্ত জিনিস ছোটখাটো স্টেশনারি এগুলো কেনার জন্য গেছে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য সেবা পৌঁছানো যেটা এসেনশিয়াল হেলথ সার্ভিস, তারপর আমাদের যে কমিউনিটি ক্লিনিক, এই জিনিসগুলো কিন্তু যদিও এটা বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। তো এই জায়গাতে আসলে একটু ভালো করে চিন্তা করা দরকার আছে, সরকারের চিন্তা করা দরকার ছিল। অধ্যাপক আনু মোহাম্মদ যে উনি বললেন যে বাংলাদেশের সামাজিক বেষ্টনীর কথা বললেন যে এটি অনেক ক্ষেত্রে এখানে সমস্যা রয়ে গেছে। আর এদিকে হচ্ছে কালো টাকা সাদা করার যে বাজেটে যে একটি প্রভিশন রাখা হয়েছে যে কালো টাকা সাদা করতে পারবে, এই বিষয়টা আমরা কতদিনই ভেবে করে যাব যে বিশাল, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশে কিছু ক্ষুদ্র শ্রেণী আছে যাদের কাছে প্রচুর টাকা মজুদ রয়েছে, আবার তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি কালো টাকা সাদা করার জন্য সুযোগ করে দিচ্ছি। আর এখানে জানেন যে বাংলাদেশের ধনী দরিদ্র যে পার্থক্য, বিশাল একটা পার্থক্য রয়েছে। জাতীয় যে দরিদ্র সীমা সেটা এখন প্রায় 49% রয়ে গেছে। এই জায়গাগুলিতে কি আপনার ধরেন, আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের অর্থনীতি পরিচালনা কিংবা শক্তির জায়গাগুলো যদি খেয়াল করেন, যেমন কৃষি একটা শক্তির দিক, কৃষকরা কাজ করছে এবং তাদের দাম না পেলেও কাজ করে যাচ্ছে। প্রবাসী শ্রমিক একটা বিশাল জায়গা। আমাদের অর্থনীতি যেভাবে চলছিল, যেভাবে আপনার লুণ্ঠন পাচার একটা অর্থনৈতিক তৎপরতা হিসেবে এখন খুব সক্রিয়, সেখানে যদি রেমিটেন্সটা না আসতো প্রতি বছর, এখন প্রায় $13 বিলিয়ন সর্বশেষ হিসেবে আসছে, এটা না আসলে তো অর্থনীতির ধস নামার মতো অবস্থা হতো। তারপর হচ্ছে গার্মেন্টস শ্রমিক, তারা প্রায় সমপরিমাণে 10-11 বিলিয়ন বোধহয় হবে এখন ডলারের এক্সপোর্ট আর্নিং হচ্ছে। তার মানে গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক এবং কৃষক, এই তিনটা জনগোষ্ঠী মানে শ্রমজীবী মানুষ হিসেবে বলতে, আর আপনার ক্ষুদ্র কুটির শিল্প, তারা যে বিপুল অঙ্ক এবং বিপুল পরিশ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা এবং সামগ্রিকভাবে সরকারের রাজস্ব আয়, জিডিপি সমস্ত কিছু তাদের ভূমিকাটা মুখ্য। কিন্তু যাদের হাতে এই যে যেটাকে কালো টাকা বলা হচ্ছে, চোরাই টাকা বলা হচ্ছে, তাদের হাতে যখন টাকাটা আসছে, এই টাকাটা কিন্তু তারা অনেকে দেশের মধ্যেও রাখে না, তারা এটাকে বৈদেশিক মুদ্রাতে কনভার্ট করে বাইরে পাঠায়। যে কারণে গত শেয়ার বাজারের সেই হট্টগোলের পরে তদন্ত কমিটি রিপোর্ট দিল যে কিছু লোকের হাতে বিপুল অঙ্ক টাকা তারা সরাই ফেলছে শেয়ার বাজার থেকে। সেই টাকাটা তো দেশে থাকে নাই, তারা তো বৈদেশিক মুদ্রা কনভার্ট করে বাইরে পাঠিয়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরেও চাপ অনেক বেশি। তো তার ফলে এই যে কিছু সংখ্যক ছোট গোষ্ঠী, এদের ব্যাপারে কি করা যাবে? এদের হাতে এরা যে চোরাই টাকা তারা অর্জন করতে পারছে, এটা তো তাদের ক্ষমতা বলে, তাদের ক্ষমতা আছে, রাষ্ট্রের সাথে তাদের যোগাযোগ আছে, এবং তারা এই টাকাটা যে আবার বিনিয়োগ করবে সেই খাতে যেখানে মুনাফাটা অনেক বেশি হবে। সুতরাং তাদেরকে যদি সাদা করতে বলা হয়, তাহলে পুরো সেটআপটা চেঞ্জ করতে হবে, যে রিওয়ার্ড এবং পানিশমেন্টের যে স্ট্রাকচারটা এখন আছে, তারপরে রিওয়ার্ডিংটা হচ্ছে যারা এই ধরনের চোরাই টাকার মালিক, তারা কিন্তু এক ধরনের রিওয়ার্ডের মধ্যে আছে। পানিশমেন্টের মধ্যে যারা আছে তারা হলো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যারা যেতে যাচ্ছে, শিল্প কারখানা করতে চায়, ব্যাংকে গিয়ে তাদের ঝামেলা, ব্যুরোক্রেসির ঝামেলা, চাঁদাবাজ এসে দাঁড়াচ্ছে, সরকার দলীয় লোকজন এসে নানা রকম ঝামেলা করছে, এই ধরনের। তার মানে যে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করলে শাস্তি, আর আনপ্রোডাক্টিভ এবং নানানভাবে চোরাই টাকা কিংবা কালো টাকা বানালে তার জন্য পুরস্কার, কারণ সে ওই টাকাটা রাখতেও পারে, বাইরেও পাঠাতে পারে, করের ক্ষেত্রে তার উপরে চাপ নাই। এই যে সেটিং, এই যে কাঠামোটা, এই কাঠামো তো পুরোপুরি না উল্টালে আপনি কি করে হবে? তার মানে সরকার কাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে? কি প্রোডাক্টিভ ইনভেস্টরদের পক্ষে অবস্থান গ্রহণ করবে, যারা জনগণ পুরো জিনিসটা অর্থনীতিকে পরিচালনা করছে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে, নাকি ক্ষুদ্র গোষ্ঠী যাদের হাতে বিপুল সম্পদ জমা আছে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে? এই ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর ছাড়া তো সরকারের ভূমিকাটা পরিষ্কার হবে না। যতদিন তা না হবে ততদিন সরকার বলবে যে হ্যাঁ আসেন আপনারা সাদা করেন, অর্থনীতির উন্নয়ন ধারায় আপনারা যুক্ত হন, এইসব বলবে, এবং তাতে তাদের কিছুই আসে যায় না, তারাও হাসি দিবে, মুচকে হাসি দিয়ে তাদের যে কাজ সেই কাজই তারা করবে। এই প্রক্রিয়া থেকে আমাদের বেরোনোর আপাতত কোনো পথ নেই, যেহেতু সরকারের এই ভূমিকা দিয়ে বেরোনোর পথ নাই। সরকারের যে ভূমিকা এখন পর্যন্ত আছে তাতে বেরোনোর পথ দেখা যাচ্ছে না। কিন্তু এই বিষয়গুলো সামাজিকভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রশ্নগুলি যদি ওঠে, তাহলে নিশ্চয়ই একটা
জনমত তৈরি হবে, চাপ তৈরি হবে, যাতে পরিস্থিতি এবং এই নীতির পরিবর্তন করা যায়। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, ধন্যবাদ ডক্টর আনু মোহাম্মদ। দর্শক, আমরা দুজন বিশিষ্ট অর্থনীতিবিদের কাছে বাংলাদেশের যে প্রস্তাবিত বাজেট নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম এবং যে প্রতিক্রিয়াগুলো রয়েছে বিভিন্ন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো দিয়েছে, সেই বিষয়গুলো আমরা নানামুখী তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। তবে সবকিছুর ঊর্ধ্বে যে বাংলাদেশের জন্ম হয়েছে প্রায় 40টি বছর অতিক্রান্ত হয়েছে, বাংলাদেশের এই যে পরিমাণ বাজেট হয়েছে, ডক্টর আনু মোহাম্মদ বললেন যে এর পরিধি আরও বাড়তে পারত, কারণ যে উন্নয়নের যে ধারাবাহিকতা আমাদের হওয়া দরকার ছিল সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি। তবে ডক্টর মাহফুজ কবির বললেন যে সুশাসন একটি বড় বাধা আমাদের এই বিষয়গুলি ইমপ্লিমেন্টেশনের জন্য একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এবং তারপরে রয়েছে এখানে ঘুষ রয়েছে, দুর্নীতি রয়েছে এবং সরকারি সম্পদের রয়েছে লাগামহীন দুর্নীতি, লুণ্ঠন রয়েছে। এই প্রক্রিয়াগুলির একটি পরিবর্তন যদি যুক্তিযুক্তভাবে না হয়, এই প্রাতিষ্ঠানিক এই পরিবর্তন যদি না ঘটানো যায়, তাহলে বিভিন্ন সরকার আসবে, বিভিন্ন দল আসবে, তারা বিভিন্ন প্রকার বাজেট দিয়ে যাবে, কিন্তু প্রকৃতভাবে সাধারণ মানুষের যে অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, যে চেতনা ছিল, তা থেকে মুক্তির কোনো পথ থাকবে না। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ।